প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে চতুর্থ অধ্যায়ের ফোর্থ পার্টে রেল ব্যবস্থা ও টেলিগ্রাফ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক আধুনিক রেল ব্যবস্থা ও টেলিগ্রাফ ব্যবস্থা কেমন ছিল। ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে বিশেষ করে আধুনিক যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আধুনিক রেল ব্যবস্থা ও টেলিগ্রাফ ব্যবস্থা। তাহলে আমরা প্রথমে আলোচনা করব আধুনিক রেল ব্যবস্থা সম্পর্কে। আধুনিক যে রেল ব্যবস্থা, এই রেল ব্যবস্থা হয়তো ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে যুক্ত করেছিল ঠিকই, তবে ভারতবর্ষকে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার তারা নিজেদের স্বার্থেই ব্যবহার করেছিল। ঠিক তেমনি রেলপথ নির্মাণ করেছিল, তাও তাদের নিজেদের স্বার্থেই। তো আমরা আজকে দেখব যে রেল ব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কি কি স্বার্থ জড়িত ছিল। তার আগে একটু বলে নিই যে আধুনিক যে রেল ব্যবস্থা, এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। তো এই লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতবর্ষে রেলপথ স্থাপন করেছিলেন, যে কারণেই তাকে বলা হয় ভারতবর্ষের আধুনিক রেল ব্যবস্থার জনক। যাই হোক, ভারতবর্ষে রেলপথ স্থাপনের পেছনে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কি উদ্দেশ্য ছিল সেগুলো আমরা এখন জেনে নেব। প্রথমত আমরা দেখব যে রেলপথ স্থাপনের পেছনে তাদের 1 নম্বর কারণ ছিল যে ভারতবর্ষের মতো একটি বিশাল খোলা বাজার, যেখানে ব্রিটিশ পণ্যাদি প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর সেই ব্রিটিশ পণ্য সামগ্রী তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারতবর্ষ থেকেই তারা সংগ্রহ করে। তাই সমগ্র ভারতব্যাপী ব্রিটিশ পণ্য সামগ্রী খুব দ্রুত গতিতে এবং কম খরচে পৌঁছে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে ব্রিটিশ পণ্যাদি তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল সেগুলোকে সংগ্রহ করার উদ্দেশ্য থেকেই তারা রেলপথ প্রতিষ্ঠা করেছিল। 2 নম্বর কারণ হচ্ছে যে এত বড় ঔপনিবেশিক ভারতবর্ষে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে সকল ভারতবাসী মেনে নেয়নি। কোনো সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করতে দেখা গিয়েছে ভারতীয়দেরকে। তাই ঠিক কম সময়ের মধ্যে দ্রুত সেই বিদ্রোহ অঞ্চলে সেনাবাহিনী পৌঁছে দিয়ে বিদ্রোহকে দমন করাও তাদের একটি লক্ষ্য ছিল। এই ভাবনা চিন্তা থেকেই ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারতবর্ষে রেল ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিল। যাই হোক, ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রেল ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল ঠিকই, তো প্রাথমিক অবস্থায় ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রেল ব্যবস্থা গড়ে তোলার জন্য যে প্রয়োজনীয় মূলধন, সেই মূলধন তাদের কাছে সেই রকমভাবে ছিল না। তাই তারা বেসরকারি উদ্যোগকে সেই সময় রেলপথ নির্মাণের জন্য স্বাগত জানিয়েছিল, এবং সেখানে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার যে সমস্ত আগ্রহী বেসরকারি সংস্থাগুলো রয়েছে তাদেরকে কিছু সুবিধা এবং পরামর্শ দিয়েছিলেন। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যারেন্টি প্রথা বা গ্যারেন্টি সিস্টেম। যে সমস্ত ব্রিটিশ বা অন্যান্য বেসরকারি সংস্থাগুলো রয়েছে তারা যদি ভারতবর্ষে রেলপথ নির্মাণ করে, তাহলে তারা যে পরিমাণ অর্থ ব্যয় করবে সেই পরিমাণ অর্থের 5% লভ্যাংশের গ্যারেন্টি দিয়েছিলেন, যেটাকেই বলা হয় গ্যারেন্টি প্রথা। তাহলে আমরা এখানে জেনে নেব যে গ্যারান্টি প্রথা রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত। তো এই যে রেলপথ
প্রতিষ্ঠা করার জন্য গ্যারান্টি প্রথা চালু করা হলো, সেখানে আরও বলা হলো যে যে সমস্ত বেসরকারি সংস্থা রেলপথ নির্মাণের ক্ষেত্রে এগিয়ে আসবে তাদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির 99 বছরের চুক্তির মেয়াদ থাকবে। অর্থাৎ বেসরকারি সংস্থাগুলি যারা রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত থাকছে তারা 99 বছর এই রেলপথ ব্যবহার করতে পারবে। 99 বছর পার হয়ে গেলে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রেলপথগুলো অধিগ্রহণ করে নেবে। এবার যদি কোনো বেসরকারি সংস্থা 99 বছর পর্যন্ত তিনি রাখতে না চান, তাহলে তার যে অর্থ ব্যয় হয়েছে সে অর্থ ব্যয় এবং তার 5% লভ্যাংশের মূল্য নিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কাছ থেকে তারা রেলপথ দিয়ে সেই সময় ঔপনিবেশিক সরকারের কাছ থেকে তারা অর্থ নিয়ে নেবে। এই উদ্যোগের ফলেই দেখা যায় যে 1858 থেকে 1859 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতে রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। তো এখানে আমরা দেখলাম যে রেলপথ নির্মাণের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের সময়কালে কীভাবে বেসরকারি উদ্যোগগুলি আগ্রহ দেখিয়েছিল। এবার আমরা দেখব যে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রেলপথ ব্যবস্থার ফলে তারা কতটা লাভবান হয়েছিল। এখানে আমরা দেখব যে রেলপথ প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক যে স্বার্থ, সে স্বার্থের কথা মাথায় রেখেই। প্রথমতে দেখছি আমরা যে ব্রিটিশ যে সমস্ত পণ্যগুলি রয়েছে যেগুলি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেই পণ্যগুলি যখন রেলপথের মধ্যে দিয়ে বা রেল ব্যবস্থার মধ্যে দিয়ে আসতো তখন সেখানে বেশি পরিমাণ তাদেরকে কর দিতে হতো না বা রেলের ভাড়া দিতে হতো না। আবার দেখা গিয়েছে যখন ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্রিটিশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা হতো, তখন এদের কাছ থেকে রেল ভাড়া পরিপূর্ণভাবে নিয়ে নেওয়া হতো। এভাবে আমরা দেখব যে রেল ভাড়ার ক্ষেত্রেও একটি বৈষম্য ছিল, যেটা ভারতীয়দের ক্ষেত্রে রেলের ভাড়া বেশি নেওয়া হতো এবং ব্রিটিশ পণ্য সামগ্রী যখন আসতো তখন সেইভাবে ভাড়া নেওয়া হতো না। 2 নম্বর হচ্ছে যে ভারতে রেল ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদিকে ইংল্যান্ডের বা ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। এর কারণ হচ্ছে রেলপথ নির্মাণের জন্য যে সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কিছুদিন পর্যন্ত কয়লাও ব্রিটেন থেকেই নিয়ে আসা হতো। তো এই যে ব্রিটেন থেকেই সমস্ত সরঞ্জাম, লোহা আসছে, এর ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। এমনকি ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠিত হচ্ছে, তো ভারতবর্ষে তেমন কোনো প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে না। এমনকি রেলপথ এবং রেল যে গাড়িগুলো রয়েছে সেগুলো নির্মাণ করার জন্য সেই রকম কোনো উন্নত প্রযুক্তি ভারতীয়দেরকে শেখানো হচ্ছে না। তাহলে ভারতবর্ষে রেলপথ এবং রেলের যে প্রযুক্তি এবং রেলের যে সাজ সরঞ্জাম সেগুলো ইংল্যান্ড থেকে নিয়ে আসার ফলে দেখা যাচ্ছে ইংল্যান্ডের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, ভারতীয়দের ক্ষেত্রে সেগুলো আসছে না। তাহলে এখানে আমরা দেখলাম ইংল্যান্ড রেল ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে কিভাবে উপকৃত হয়েছে। এবার দেখব রেলপথ নির্মাণের ফলে ভারতীয়রা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ভারতীয়রা প্রথমত ক্ষতিগ্রস্ত হচ্ছে যে রেলপথ যখন নির্মাণ হচ্ছে তখন ভারতের জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হচ্ছে। কিভাবে? যেমন কোনো জায়গায় নদীতে বাঁধ নির্মাণ করে, কোনো জায়গায় সমুদ্র বা জলাভূমিকে ভরাট করে সেখানে রেলপথের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হচ্ছে। এর ফলে ভারতবর্ষে বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ জঙ্গল কাটা পড়ছে। এর ফলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আদিবাসী বা অরণ্যবাসী মানুষ যারা বিশেষ করে বন জঙ্গলের ওপর নির্ভরশীল, তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, রেলপথ বসাতে গিয়ে বিভিন্ন জমি
জীবিকা ও সামাজিক মর্যাদাকেও তারা আঘাত করেছিল। বিশেষ করে আমরা দেখব যে রেলপথ নির্মাণ করতে গিয়ে বিহার বা সাঁওতাল পরগনা অঞ্চলে সাঁওতালদেরকে কীভাবে অত্যাচার করেছিল, যার ফলশ্রুতি হিসেবে দেখা গিয়েছিল যে রেলপথ নির্মাণের ফলে ঔপনিবেশ শাসনের প্রতি একটি আদিবাসী গোষ্ঠীর মানে অসন্তোষ দেখা গিয়েছিল। আর সেই হিসাবে আমরা দেখব যে 1855 খ্রিস্টাব্দের যে সাঁওতাল বিদ্রোহ, তার একটি উল্লেখযোগ্য কারণ ছিল এই রেলপথ ব্যবস্থার প্রবর্তন। তো যাই হোক, আমরা এখানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে যে রেল ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেই হিসাবে ব্রিটিশরা যেমন লাভবান হয়েছিল, ঠিক ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছিল দেখলাম। এবার আমরা দেখব যে রেলপথ নির্মাণ না করে আদতে যদি অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে ব্রিটিশরা সহযোগিতা করত, তাহলে হয়তো ভারতীয় অর্থনীতি আরও বেশি চাঙ্গা হতো। তো এই সময় যে সমস্ত ভারতীয় ব্রিটিশ উপনিবেশ শাসনের সমালোচনা করেছিলেন বা রেল ব্যবস্থা প্রতিষ্ঠার সমালোচনা করেছিলেন, তাদের যুক্তি হচ্ছে যে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বা ভারতীয় ঔপনিবেশিক সরকার যদি রেলপথ প্রতিষ্ঠা না করে সেচ ব্যবস্থার ক্ষেত্রে নজর দিত, তাহলে হয়তো ভারতীয় সমাজ অনেক উপকার পেত। এছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ কোম্পানিগুলিকে যে 5% সুদ দেওয়ার কথা বলেছিল, এটা তো তারা সমালোচনা করেছিলেন। কিন্তু যাই হোক, ভারতীয়রা তেমন সুযোগ সুবিধা রেল ব্যবস্থার মাধ্যমে যদিও না পেয়ে থাকেন, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভারতীয়দের উপকারও হয়েছিল। কারণ আধুনিক যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ রেল ব্যবস্থার ফলেই ভারতীয়দের মধ্যে জেগে উঠেছিল। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ফলে দেখা গিয়েছিল যে বোম্বাই, মাদ্রাজ বা কলকাতা বা যেখানকার জাতীয়তাবাদীরা রয়েছে, তারা একযোগে কাজ করার আর সাহস পেয়েছিল। এছাড়া ভারতবর্ষের যে জাতপাত প্রথা, সেটাও অনেকটা দূরীভূত হয়েছিল। তো রেল ব্যবস্থার ফলে এই সুযোগ সুবিধাগুলো ভারতীয়রা লাভ করেছিল। এরপরে আমরা দেখব যে আধুনিক টেলিগ্রাফ ব্যবস্থা, অর্থাৎ ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা। ঠিক রেল ব্যবস্থা যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক সরকার, সেই একই রকমভাবে টেলিগ্রাফ ব্যবস্থার পেছনেও ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ জড়িত রয়েছে। ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক সামরিক প্রয়োজনের তাগিদেই টেলিগ্রাফ ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছিল। তো এই টেলিগ্রাফ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইন তৈরি হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক সামরিক প্রয়োজনের তাগিদেই নয় যে রেল ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্টেশনগুলির সঙ্গে অন্য স্টেশনের যোগাযোগ এবং সিগন্যাল কার্যকর করার জন্য টেলিগ্রাফ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই যে টেলিগ্রাফ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, এই টেলিগ্রাফ ব্যবস্থা ঠিক রেল ব্যবস্থার যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ রেল ব্যবস্থার যাকে জনক বলা হয়, লর্ড ডালহৌসি, তিনি টেলিগ্রাফ ব্যবস্থারও জনক। তো টেলিগ্রাফ ব্যবস্থা যেহেতু রাজনৈতিক, সামরিক এবং রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, তাই খুব অল্প সময়ের মধ্যেই টেলিগ্রাফ ব্যবস্থা ভারতের অনেক অঞ্চলকে একত্রিত করেছিল। 1856 খ্রিস্টাব্দের শেষ দিকে এই কারণে দেখব ভারতীয় উপমহাদেশে প্রায় 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল। প্রায় 4250 মাইলেরও বেশি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগের আওতায় চলে এসেছিল সেই সময়। পরবর্তীকালে কলকাতা, আগ্রা, এছাড়া উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি, বোম্বাই, মাদ্রাজ ও দক্ষিণ ভারতের ওটকামন্দু প্রভৃতি অঞ্চলেও টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তৃত হয়েছিল। 1865 খ্রিস্টাব্দের মধ্যে আমরা এই কারণে দেখব প্রায় 17,500 মাইল এবং ঊনবিংশ শতকের শেষ দিকে প্রায় 52,900 মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা ছড়িয়ে পড়েছিল।
তো এই টেলিগ্রাফ ব্যবস্থা আমরা এর আগে পড়লাম যে রাজনৈতিক ও সামরিক প্রয়োজনের তাগিদেই টেলিগ্রাফ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা দেখব ঠিক টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশের পেছনে ঔপনিবেশিক রাষ্ট্রের কী রকম রাজনৈতিক স্বার্থ ছিল। যে ভারতবর্ষের মতো এত বড় একটি বিস্তৃত উপমহাদেশে যার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল ঔপনিবেশিক ব্রিটিশ সরকার, সেখানে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভাব অভিযোগ বা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সম্ভাবনা দেখা দিত, সেখানে খুব দ্রুত গতিতে সেই জায়গার সংবাদ সংগ্রহ করে সেখানে সামরিক প্রয়োজন পাঠিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটা তারা লাভ করেছিল। তো এখানে আমরা দেখব ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের এই যে টেলিগ্রাফ ব্যবস্থার সহায়ক হিসেবে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। তো এই টেলিগ্রাফ ব্যবস্থা চালু হওয়ার পরেই আমরা দেখব যে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় যে লর্ড ডালহৌসি বাড়িতে অর্থাৎ কলকাতায় বসেই সেই যুদ্ধের খবর পেয়ে গিয়েছিলেন। এছাড়া 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহ দমন করা ব্রিটিশদের পক্ষে অসম্ভব হয়ে যেত যদি এই টেলিগ্রাফ ব্যবস্থা না আসতো। কারণ টেলিগ্রাফ ব্যবস্থার জন্যই ঔপনিবেশিক সরকার খুব দ্রুত গতিতে কোন অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ছে বা কোথায় বিদ্রোহ দমিত হচ্ছে এবং সেখানে তার দ্রুত গতিতে সেনা পৌঁছে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো তারা করতে সক্ষম হয়েছিল। তাই আমরা বলতে পারি টেলিগ্রাফ ব্যবস্থার কারণেই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ব্রিটিশদের পক্ষে দমন করা সম্ভব হয়েছিল। তো যাই হোক, এই টেলিগ্রাফ ব্যবস্থা ক্রমাগতই জনপ্রিয় হয়ে ওঠে, আর এই কারণে এই টেলিগ্রাফ ব্যবস্থা দ্রুত ভারতীয় এবং ইউরোপীয় ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করতে থাকে। ঔপনিবেশিক প্রশাসকের মতো ভারতীয় শিক্ষিত সমাজ সেদিন টেলিগ্রাফের সুবিধাগুলি ব্যবহার করতে শুরু করে। তাই 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়, যার ফলস্বরূপ ভারতবর্ষের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ভারতবর্ষের ওপরে আরও বেশি দিন ধরে দখল করে রাখা সম্ভব হয়েছিল। যাই হোক, এই হলো আজকে আমাদের টেলিগ্রাফ ও রেল যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি আসার মতো, রেল ব্যবস্থার প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, গ্যারেন্টি প্রথা কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত, গ্যারেন্টি প্রথা কি, রেল ব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কি উদ্দেশ্য ছিল, তবে টেলিগ্রাফ ব্যবস্থা কে চালু করেছিলেন বা টেলিগ্রাফ ব্যবস্থার জনক কাকে বলা হয়, তারপর টেলিগ্রাফ ব্যবস্থা কবে প্রবর্তিত হয়েছিল, টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল, এগুলোই তোমরা ভালো করে পড়ে রাখবা। আশা করি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে।